১৬০টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু। রাতে মোংলা ও সাতক্ষীরায় দুপক্ষের সংঘর্ষে নিহত এক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। অধিবেশনে শুক্রবার ভাষণ দেবেন বাংলায়। করোনা মুক্তির পরও ৭০% মানুষ ভুগছেন নানা জটিলতায়, ক্লান্তি ও শ্বাসকষ্টের দীর্ঘমেয়াদী সমস্যায় এক চতুর্থাংশ। নিজস্ব লোকবলে অনলাইনে আয়কর রিটার্ন জমার ব্যবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ মাসে। এবং বঙ্গোপসাগরে ভারতের দাবিতে আপত্তি জানিয়ে জাতিসংঘে বাংলাদেশে চিঠি। দিল্লির প্রত্যাশার আইনগত ভিত্তি নেই। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছি সাফা বিন ফরিদ এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবর। ১৬০টি ইউনিয়ন পরিষদ, ৯টি পৌরসভা এবং স্থানীয় সরকার পরিষদের কয়েকটিতে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি না থাকলেও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় রয়েছে। আজ ভোট গ্রহণ হচ্ছে প্রথম দফায় স্থগিত হওয়া ১৬৭টির মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ১৬০টি ইউনিয়ন পরিষদে। তবে প্রার্থীর মৃত্যু এবং মামলার জটিলতায় ৭টি ইউনিয়নে ভোট হচ্ছে না। এর মধ্যে বাগেরহাটের ৩৮টিতে চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের ৪টি ও খুলনার ১টি ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোংলার চাঁদপাই ইউনিয়নে ২ সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার রাত ৯:৩০টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম, তার বাড়ি চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সদস্য প্রার্থী শফিকুল শেখ ও মতিয়ার রহমান মোড়লের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রার্থী মতিয়ার রহমান মোড়ল সহ কয়েকজন আহত হন। পরে তাদের মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ফাতেমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়াও সাতক্ষীরার কলারোয়ায় সোনাবাড়িয়ার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বেনজির আহমেদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। সে সময় ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এবারে নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে খুলনা ও বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন কি? আমরা অবশ্য এখন আছি দিঘলিয়ার সদর ইউনিয়নে এবং আমি আপনাকে তো দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপরও দিঘলিয়া সদর ইউনিয়নের এই আইতুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের যে কেন্দ্রে, সেই কেন্দ্রে আমরা আসলে ভোটারদের লাইন দেখতে পাচ্ছি এবং একদম সকালে আমরা দেখেছি যে বৃষ্টি উপেক্ষা করেই আসলে মানুষ ভোট দিতে আসছেন এবং এই ভোট যে কার্যক্রম তারা সেই কার্যক্রমটি চালিয়ে যাচ্ছেন। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট কেন্দ্রে মানুষ আসছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মধ্যে মানুষ যাতে স্বাভাবিকভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটি তারা নির্দিষ্ট করেছেন। আমি জানিয়ে রাখি যে খুলনাতে মোট ৩৪টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি রাকব উপজেলার লাউডব ইউনিয়নের শেখ যুবরাজ, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর এই যে দিঘলিয়া সদরের যে ইউনিয়ন, এই ইউনিয়নের ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে ইলেকশন করছেন, একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী। আর এখানে ১৩টি কেন্দ্র রয়েছে এবং এই 11টি কেন্দ্রের ভিতরে আমরা এখন একটি কেন্দ্রে সদর ইউনিয়নের একটি কেন্দ্রে আপনাকে দেখাচ্ছি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকেই দেখেছি যে বিভিন্ন প্রার্থী এজেন্ট তারা যেমন এখানে উপস্থিত হয়েছেন, তেমনি যারা সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন তাদের এজেন্ট উপস্থিত হয়েছেন এবং মানুষ লাইন ধরেই আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা বলছেন যে তারা সকালবেলা আসলে বৃষ্টির ভিতরেই ভোট দিতে এসেছেন, কারণ তারা সকালে শুরুতেই ভোটটা দিয়ে তাদের দৈনন্দিনের যে কাজ সেই কার্যক্রমটি তারা শুরু করতে চান এবং সেই প্রচেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন।
আর পুরো জেলার কথা বলতে গেলে জেলার যে 5টি উপজেলায় মূলত 34টি ইউনিয়নে ইলেকশন হচ্ছে। এখানে চেয়ারম্যান পদের প্রার্থীরা করছেন 156 জন, সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন 464 জন এবং সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1483 জন। আর এই পুরো ইউনিয়ন 34টি ইউনিয়নে ভোটার রয়েছে 6,24,779 জন, যার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 3,17,396 জন এবং নারী ভোটার হচ্ছে 3,23,383 জন। এখানে দেখার একটি বিষয় রয়েছে যে নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। আর এই দিঘুপল্লী উপজেলার আরো 6টি ইউনিয়ন ইলেকশন চলছে, পাইকগাছা উপজেলার 9টি ইউনিয়ন ইলেকশন চলছে এবং কয়রা উপজেলার 7টি ইউনিয়নে ইলেকশন চলছে, বটিয়াঘাটার 3টি এবং ডাকপে 9টি। এবং এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। শান্তিপূর্ণভাবেই প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই প্রতিটি কেন্দ্রে অস্ত্র সহ পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরা রয়েছেন এবং সেই সাথে রয়েছেন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং বিজিবি 15 প্লাটুন বিজিবি জেলায় মোতায়েন করা হয়েছে, পাশাপাশি 15 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, আপনার র্যাব মোতায়েন করা হয়েছে এবং খুলনার যে উপকূলীয় উপজেলাগুলো রয়েছে সেই উপকূলীয় উপজেলাগুলোতেও কিন্তু 3 প্লাটুন করে কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও আসলে চোখে পড়ার মতো। অভিজিৎ আমাদের সাথেই থাকবেন। এবারে বাগেরহাটে নির্বাচনী পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং ভোটাররা কি বলছেন নির্বাচনকে ঘিরে? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, বাগেরহাট জেলার 9টি উপজেলার 63টি ইউনিয়ন পরিষদে আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাট জেলাতে কিন্তু 63টি ইউনিয়নের ভেতরে কিন্তু 38টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাগেরহাট সদর উপজেলা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় কেন্দ্রে কিন্তু সকালে আমি যখন প্রথম 8টায় আসি তখন কিন্তু এখানে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। আপনাকে প্রথম একটা বিষয় জানিয়ে রাখি, আজকে গত 2 দিন ধরে কিন্তু এখানে বৈরী আবহাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ভিতরে ভোটাররা কিন্তু ভোট দিতে আসছে, কেন্দ্রে আসছে এবং তারা এখানে আপনার এখানে কিন্তু এই যে আমি যে ইউনিয়নে আছি এই ইউনিয়নে কিন্তু চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এখানে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেই ভোট হচ্ছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 2500-র মতো। তো এইখানে কিন্তু সকালে উপস্থিতি না থাকলেও এখন কিন্তু এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লোকের উপস্থিতি বাড়ছে। আর যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এখানে হচ্ছে আপনার পুলিশ মোতায়েন রয়েছে, এখানে বাড়তি নিরাপত্তার জন্য হচ্ছে বিজিবি আছে, তারা সার্বক্ষণিক কাজ করছে। একটি নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ ভোট, একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য কিন্তু প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু তারা কাজ করছে, তারা টহল দিচ্ছে। এখানে আমি ভোটারদের সাথে কথা বলেছিলাম, ভোটাররা শান্তিপূর্ণ ভোটে এবং যারা কাজ করবে এবং আগামী দিনে তাদের সমস্যার কথা শুনবে তাদেরকেই তারা নির্বাচিত করতে চান। বাগেরহাট জেলায় আপনার মোট হচ্ছে 38টি ইউনিয়নে ভোট হচ্ছে, চেয়ারম্যান পদে ভোট হচ্ছে। এখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। গ্রহণের আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। করোনা থেকে সেরে ওঠাদের মধ্যে 70% ভুগছেন নানা জটিলতায়। এর মধ্যে 24% সমস্যা দীর্ঘমেয়াদী, যার মধ্যে আছে ক্লান্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া, শ্বাসকষ্টের মতো জটিলতা। করোনা আক্রান্ত 186 চিকিৎসকের উপর গবেষণায় এই তথ্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অন্যান্য হাসপাতালেও আসছে করোনা পরবর্তী জটিলতার রোগী। করোনা থেকে সুস্থ হলেও ক্লান্তি, অবসাদ ও দুর্বলতা সহ নানা সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন অনেকে। এ নিয়ে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও ইন্টারনাল মেডিসিন বিভাগ। গবেষণায় করোনা থেকে সেরে ওঠাদের 40%-এর 2টি এবং 23%-এর 3টি করে শারীরিক সমস্যা পাওয়া গেছে। কারো কারো দাঁড়ালে মাথা ঘুরছে অথবা পালস রেট বেড়ে যাচ্ছে, হার্ট রেট বেড়ে বুকে ধরপড় করছে। আগের যে কাজের যে শক্তি বা ইচ্ছা, মানসিক এবং শারীরিক ইচ্ছা, এটা অনেকটাই কমে গেছে। 70% ডাক্তারেরই যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তাদের কোনো না কোনো একটি পোস্ট কোভিড উপসর্গ ছিল। অনেক পোস্ট কোভিড উপসর্গই 60 দিন বা 2 মাস পরেও
এইসব ডাক্তারদের মধ্যে বিদ্যমান ছিল। ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে সেবা নিয়েছেন ৮,০০০-এর বেশি রোগী। সুস্থ হওয়াদের মধ্যে অনেকেই আসছেন ঘুম কম হওয়া, শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, অবসাদ সহ নানা সমস্যার চিকিৎসা নিতে। কোভিড রোগে আক্রান্ত হওয়ার পরে তাদের যদি শ্বাসকষ্টের অসুবিধা থাকে অথবা তাদের অন্য আরও অনেক ধরনের জটিলতা থাকতে পারে, সেগুলো যদি তারা অনুভব করে তাহলে আমাদের এখানে আসতে পারে। আমরা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই আমাদের এখানে এটা ওপেন থাকবে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। করোনা থেকে সুস্থ হওয়ার পরও কোনো সমস্যা দেখা দিলে জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। ধরে নিতে হবে যে এই কোভিডের উপসর্গগুলো আস্তে আস্তে কমে যাবে, একটা সময়ের ব্যাপার মাত্র। এর বাইরে যদি এমন হয় যে কারো রক্ত জমাট বাঁধার জটিলতা বা স্ট্রোক এই ধরনের বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পোস্ট কোভিড ক্লিনিক অথবা কেউ যদি সেই নির্দিষ্ট সাবজেক্টের কোনো স্পেশালিস্টের সাথে কনসাল্ট করেন। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন হাসপাতালে চালু করা হয়েছে পোস্ট কোভিড ইউনিট। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। শেখ হাসিনাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকেও ছুটে এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৪ বার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছানোর আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান। সোলাইমান, এর আগের খবর আমরা দেখেছি আসলে ওখানে যারা প্রবাসী রয়েছেন বাংলাদেশি, তারা অনেক উচ্ছল এবং উৎসাহের সাথে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে উনি আসলে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী পৌঁছেছেন, কি দেখছেন তারা, আসলে তারা অভিমত কি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রে পেয়ে? হ্যাঁ, এখন এখানে রাত 11টা, এখন থেকে ঠিক 5 ঘন্টা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেএফ কেনেডি এয়ারপোর্টে বিমানের একটি বিশেষ ফ্লাইটে এসেছেন এবং সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হোটেলে রয়েছেন এবং আগামীকাল থেকে ওনার সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে। প্রথমে জাতিসংঘের মহাসচিবের সাথে ওনার মিটিং রয়েছে, এছাড়া বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে ওনার মিটিং রয়েছে। আর আপনি যেমনটা বলছেন যে এখানকার প্রবাসী বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনারা দেখেন এত রাত্রে, এখনো এখানে রাত 11টা, এত রাত্রে এখানে বহু নেতা কর্মী রয়েছেন যারা সেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, সেই গোপালগঞ্জ থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন জেলার নেতা কর্মীরা এখানে রয়েছেন, যারা শুধু নিউ ইয়র্কের বাইরেও অন্যান্য স্টেট থেকেও তারা এসেছেন তাদের প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য। প্রতি বছর যখন প্রধানমন্ত্রী এই জাতিসংঘের অধিবেশনে আসেন তখন সবাই এখানে জড়ো হন। আপনারা দেখেন এত রাতভর গত 1 সপ্তাহ থেকে তারা এখানে অবস্থান করছেন এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত তারা এখানে এই নিউ ইয়র্কে থাকবেন। এবং আপনাকে যেমনটা জানিয়ে রাখি যে এই ৭৬তম অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কারণ এই পর্যন্ত 14 বার তিনি এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন। পৃথিবীর আর কোন সরকার প্রধান এই এতবার এই জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাননি। আগামী 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বাংলায় ভাষণ দেবেন এবং ওই দিন এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সেখানে আবার জড়ো হবেন এবং আনন্দ মিছিল করবেন এবং শোভাযাত্রা করবেন। এবং ওই দিন রাত্রেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে উনি ভার্চুয়ালি একটি সাধারণ সভা করবেন। তারপরের দিন তিনি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসিতে যাবেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকারের বিভিন্ন প্রতিনিধির সাথে সপ্তাহব্যাপী ওনার মিটিং রয়েছে এবং ওনার নিয়মিত চিকিৎসা রয়েছে। তারপরে আগামী 1 অক্টোবরের 1 তারিখ তিনি দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। ঘোষণার 15 দিনেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেনি করোনা পরীক্ষার ল্যাব, শুরু হয়নি কোনো কার্যক্রম। দুবাই থেকে চূড়ান্ত ল্যাবের নাম আসার পর শুরু হবে কাজ, বলছে সিভিল অ্যাভিয়েশন। এদিকে ভিসা বাতিলের আশঙ্কায় হাজারো প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং ভবনের ছাদ, এখানে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষার
ল্যাব বসানোর কথা, কিন্তু জায়গাটি এখনও ব্যবহার হচ্ছে কার পার্কিং হিসেবে। আমিরাত প্রবাসী ওয়াইস করণী ও সাগর মিয়ার ভিসার মেয়াদ আছে মাত্র 7 দিন, তবুও যেতে পারছেন না কর্মস্থলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ল্যাব বসানোর কাজ দেখতে এসেছেন বিমানবন্দরে। তাদের মতো সারা দেশ থেকেই অনেক প্রবাসী বিমানবন্দরে এসেছেন। 11 মাস দেশে আছি, আমার কোনো ইনকাম নাই, আমি ঘুরতেছি যাওয়ার জন্য। কি বলবো, বলার মতো ভাষা নাই আমার। 15 বছর হয়ে গেছে ওই দেশে, আমাদের সার্ভিসও মারি যাবে। এখন আমি ব্রাহ্মণবাড়ি থেকে এত দূর থেকে এই জায়গায় আসছি, আমরা আসছি ঢাকা আজকে দেখে আছি যে এয়ারপোর্টে কি ফিচার ল্যাব কি কোন জায়গায় বসানো হবে, এই কারণে আমরা দেখতে আসছি। এই জায়গায় আসি দেখি কিছুই না, গাড়ি পার্কিং, শুধু গাড়ি আর গাড়ি। কি করতে পারে, আমার আছে মাত্র কিছুদিন ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, তো আমি 15 বছর সার্ভিস হয়ে গেছে এখন বর্তমান, তো সার্ভিসের পয়সাও পাবো না। ল্যাব বসানোর কাজ পেয়েছে 7 প্রতিষ্ঠান, এর মধ্যে সরে দাঁড়িয়েছে একটি। 6 প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে দুবাইয়ে, সেখান থেকে চূড়ান্ত হবে ল্যাব। পুরা স্টাবলিশমেন্টটা করতে 3 থেকে 5 দিন মতো লেগে যাবে। বাট আমরা যদি এই ইয়াটা পেয়ে যাই, অনুমোদনটা পেয়ে যাই, তাহলে চেষ্টা থাকবে যে দ্রুত স্ট্রাকচার একদিকে দাঁড়াবে, ল্যাবরেটরি সেটটা আগে করে যত তাড়াতাড়ি করে আমরা কার্যক্রমটা শুরু করে দিতে পারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এই সপ্তাহেই বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু করবে বেসরকারি ল্যাব DMFR। মোবাইল ভ্যানে RT-PCR পদ্ধতিতে আমিরাত প্রবাসীদের করোনা পরীক্ষা করবে তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ চাইলে জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহী জাতিসংঘ। ডিক্যাবের এক আলোচনায় অংশ নিয়ে একথা জানান সংস্থাটির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। আন্তর্জাতিক মনোযোগ আফগানিস্তানের দিকে থাকায় রোহিঙ্গা ইস্যু চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মনে করছেন তিনি। আর ডিজিটাল নিরাপত্তা আইন প্রশ্নে বলছেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। জাতীয় নির্বাচন নিয়ে এরই মধ্যে বাকযুদ্ধে দেশের বড় রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশন পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবি বিএনপির, তবে তা নাকচ করে দিচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন হবে 23 সালের ডিসেম্বর জানুয়ারিতে। এ অবস্থায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় জাতিসংঘ। জাতিসংঘ কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না, তবে কোনো দেশের সরকার নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা চাইলে জাতিসংঘ তা দিয়ে থাকে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সরকার জাতিসংঘের কোনো সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা দিতে রাজি আছি। আর রোহিঙ্গা প্রশ্নে মিয়া সেপ্পোর মত, এ সংকট শুধু মানবিক নয়, রাজনৈতিকও। নিরাপত্তা পরিষদের সদস্যরা মতৈক্যে আসতে না পারায় এর সুরাহা হচ্ছে না। রোহিঙ্গা প্রসঙ্গটি বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখতে হবে। সাধারণ পরিষদে মূল গুরুত্ব মিয়ানমার না আফগানিস্তান থাকবে তা এখনো চূড়ান্ত করেনি জাতিসংঘ। রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা প্রশ্নে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা ও এর অপব্যবহার বন্ধে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলেও জানিয়েছেন জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ল। 25 সেপ্টেম্বর থেকে এ সময় গণনা শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি না দেয়ায় বিএনপি বিস্মিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবারের আবেদনে এ নিয়ে 4 বারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। তবে তাকে আগের মতোই বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, যেতে পারবেন না বিদেশে। তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার 4র্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা খুব আশ্চর্য হইনি
যে এখনও সরকার আপনার এই 6 মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা একটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। জিয়া অরফানেজে 10 আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে বিএনপি প্রধান খালেদা জিয়ার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। নিজ বাসভবনে রোববার এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী সফরের বিরোধিতা করে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভের তীব্র নিন্দাও জানান তিনি। একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা করছি। বঙ্গোপসাগরের মহিষোপনে ভারতের দাবিতে আপত্তি জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বাংলাদেশ। দিল্লির আপত্তির কোনো আইনগত ভিত্তি নেই জানিয়ে এই দাবি ধোপে টিকবে না বলেও মনে করছে ঢাকা। মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে এই বিষয়ে কমিশনের কাছে নিজেদের যুক্তিও তুলে ধরা হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের মহিষোপনের দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তি জানিয়েছে ভারত। সমুদ্রপৃষ্ঠের যে বেসলাইন ধরে ঢাকা মহিষোপন নির্ধারণ করেছে তা ভারতের মহিষোপনের অংশ উল্লেখ করে বাংলাদেশের দাবিকে বিবেচনায় না নেওয়ার আহ্বান জানায় দিল্লি। তবে ভারতের সে দাবিকে ভিত্তিহীন বলে পাল্টা চিঠি দিয়েছে বাংলাদেশও। ঢাকার বক্তব্য, সমুদ্র সীমা নিয়ে থাকা দ্বন্দ্ব মিটে গেছে 2014 সালে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে। ভারতের সমুদ্র রেখা যেটা করছে 2009 সালে সেটা আইনসম্মত হয়নি। আনক্লোজের আর্টিকেল 7 অনুযায়ী এটা হয়নি, এবং এটার একটা পয়েন্ট হলো পানিতে 10.5 কিলো নটিক্যাল মাইল পানিতে, আরেকটা পয়েন্ট এখনও বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে 2.3 নটিক্যাল মাইল। এই নিয়ে আমরা বলছি যে এটা সঠিক না। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মূল ভূখণ্ডের শেষ পয়েন্টে পুটনি দ্বীপ, দক্ষিণ ভাষাঞ্চল ও কক্সবাজার পর্যন্ত বেসলাইন টানে বাংলাদেশ। তবে পুটনি দ্বীপ নিয়ে আপত্তি জানিয়ে জাতিসংঘকে চিঠি দেয় ভারত। আদালতে যে সাবমিশন দিয়েছিলাম মহিষোপনের, সেটা অনেক বড় এরিয়া ছিল, কিন্তু কোর্ট আমাদের যে এরিয়া দিছে, কোর্টের নিয়ম ফলো করে আমরা গত বছর আবার সাবমিট করছি, অ্যামেন্ডেড সাবমিশন। কোর্ট যতটুকু দিছে, কাজে এখানে এটাতে আপত্তি দেওয়ার আইনসঙ্গত কোনো কারণ নাই। 2009 সালে সমুদ্রসীমা নির্ধারণের যে বেস পয়েন্ট নির্ধারণ করে ভারত, এর দুটি নিয়ে আপত্তি ছিল বাংলাদেশের। তার পাল্টা হিসেবেই দিল্লির আপত্তি বলে মনে করছে ঢাকা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিকে দিনে 2টির পরিবর্তে 3টি করে ক্লাস নেওয়া হবে। একই সাথে সপ্তাহে 3 দিন ক্লাস করানোর পরিকল্পনা করা হচ্ছে। করোনা সংক্রমণের হার আরও কমলে ধীরে ধীরে স্বাভাবিক করা হবে শিক্ষা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে পুরোদমে ক্লাস শুরু হওয়ার অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। করোনায় 1.5 বছর বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে খুলেছে স্কুল কলেজ। চলতি এবং আগামী বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 6 দিন করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে 8ম ও 9ম শ্রেণীর ক্লাস 1 দিন থেকে বাড়িয়ে 2 দিন করা হয়েছে। এরপর ধাপে ধাপে পুরো মাধ্যমিক পর্যায়ের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ হার কমে গেলে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চান শিক্ষামন্ত্রী। আমরা প্রথম একটা সপ্তাহ তো দেখলাম যে মোটামুটি একটা সবার একটা উৎসাহ আগ্রহ সেটা দেখছি। মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখছি নিয়ম মানবার ব্যাপারে যথেষ্ট সচেতন। 2টো না হলেও 3টা ক্লাস নেওয়া যায় কিনা তা আমরা এরকম দেখতে থাকবো, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো, এগুতে থাকবো। স্কুল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়ার জন্য প্রতিটি শ্রেণীতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ করা হয়েছে শাখা। তাই এক একটি শ্রেণীতে 3 দিন পর্যন্ত ক্লাস নেয়ার সক্ষমতা আছে। তবে এর চেয়ে বেশি ক্লাস হলে সংকট তৈরি হবে। 21-এর পরীক্ষার্থী চলে যাবে, এসএসসি এইচএসসি দুইটাই, তখন আমাদের আবার কিছু টিচার ফ্রি হয়ে যাবে, আমাদের রুম খালি হয়ে যাবে, তখন আমরা নিতে পারবো। বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক,
পৃথিবীটা আর একটু সুন্দর হোক। আমাদের এখন ক্লাসটা অনেক কম লাগে, একটু বেশি হলে আরো ভালো লাগতো। পড়াশোনার জীবনটাতে আবার পুনরায় সেভাবে ফিরে যেতে পারি। শিক্ষার্থী এবং অভিভাবকদের চাওয়া দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক, আরও জোরালো হোক শ্রেণী কার্যক্রম, কাটিয়ে উঠুক 17 মাসের শিক্ষার ক্ষতি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার রাজাবাগ দরবার শরীফের পীর দিল্লুর রহমানের সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দরবার শরীফ বা পীরের অনুসারীদের কোনো অংশ জঙ্গি তৎপরতায় জড়িত কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটকে। দুটি তদন্তই 60 দিনের মধ্যে শেষ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। রিটকারী 8 ব্যক্তির অভিযোগ, পীর দিল্লুর রহমানের অনুসারীরা বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে মানব পাচার সহ ফৌজদারি মামলা করে হয়রানি করছে। আইনজীবীদের ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছে হাইকোর্ট। জনগণকে বলেছে লোভ সংবরণ করতে। আর ই-কমার্স আইন তৈরির তাগিদ দিয়ে ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। ইউনিপে টু ইউ, যুবক, ডেস্টিনি থেকে হালামলের ইভ্যালি, ই-অরেঞ্জ প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠানই জমকালো বিজ্ঞাপনে ক্রেতা টানে। পরে অতিলোভে সব হারায় গ্রাহক। এসব ক্ষেত্রে এ পর্যন্ত মামলা করে টাকা ফেরত পাওয়ার নজির নেই। রোববার এক মামলার শুনানিতে এমন ই-কমার্স প্রতিষ্ঠানে টাকা দেওয়ার বিষয়ে আইনজীবীদের জনগণকে সচেতন করতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি ক্রেতাদের লোভ সংবরণ করতে বলা হয়েছে। পরে ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য আইন করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আমাদের দেশে ই-কমার্সের কোনো এখন পর্যন্ত আমার জানার মতে কোনো আইন এখনও এইভাবে হয়নি। সেটাকে আইনে রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। অনুসন্ধান এটা চলমান, অনেক দূর কাজ অলরেডি হয়ে গেছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মানি লন্ডারিং উপাদান থাকতে পারে। আপাত দৃষ্টিতে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। যদি মানি লন্ডারিং হয়ে থাকে তাহলে অবভিয়াসলি দুর্নীতি দমন কমিশন সে অনুযায়ী মামলা করবে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ই-কমার্স প্রতিষ্ঠান খুলে যারা প্রতারণা করবেন তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীদেরও বিনিয়োগের আগে ঝুঁকি কতটুকু ভেবে দেখার তাগিদ দেন তিনি। প্রতারিত হওয়ার সম্ভাবনা কীরকম আছে সেইটাও তারা যেন যাচাই করে তারা যেন ইনভেস্ট করে, এইটাই আমি মেসেজটা দিতে চাই। যারা প্রতারিত করবেন তাদেরকে খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী বের করবেন, তাদেরকে শাস্তির ব্যবস্থাও আমরা করে দেব যদি কেউ এই প্রতারণা করেন, প্রতারণার উদ্দেশ্যে এগুলি করে থাকেন। এছাড়া ভারতে আটক হওয়া ই-অরেঞ্জ সংশ্লিষ্টতায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদনহীন আইপিটিভি সম্প্রচার কাজ চালাতে পারবে না বলে জানিয়েছে বিটিআরসি। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে 59টি অনিবন্ধিত আইপিটিভি। সংস্থাটি জানিয়েছে এসব কার্যক্রমের সঙ্গে বিটিআরসি কর্তৃক আইপি ভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে আরও বলা হয়, প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি, অনুমোদন বা ছাড়পত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, কিছুটা আর্থিক ক্ষতি হলেও এই নির্দেশ মেনে চলবেন তারা। সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করা হবে বলে জানিয়েছে তিতাস। সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে আলোচনার পর গত 15 সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, রোববার থেকে 4 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে গ্যাস ফিলিং স্টেশনে। নির্দেশনা অনুযায়ী রোববার সন্ধ্যা 6টার পর বন্ধ করে দেয়া হয় রাজধানীর সিএনজি স্টেশনগুলো। বন্ধের আগ মুহূর্তে বিকেল থেকে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের তেমন কোনো চাপ দেখা যায়নি। আজকে আমরা জানি 6টা থেকে 10টা পর্যন্ত গেট বন্ধ থাকবে বিধায় আমি গুলশান ছিলাম, ওদেরকে টাইম আসলাম, আমি পরে নিতাম। টাইম আসলাম, অনেকেই কিন্তু জিনিসটা জানে না, আগামীকালে প্রভাব পড়বে। নিকেতন লাইনে গাড়ি চালাই, 6টার আগে পাম্প বন্ধ করে দেখে আগে ভাগে
নিতে আইছি গ্যাস। আজকে হঠাৎ করে আমার মনেই ছিল না যে গ্যাস বন্ধ আজকে 6টার থেকে, তাই হঠাৎ করে যাত্রী উঠাইছি, যাত্রী উঠানোর পরে দেখি যে গ্যাস কম, পরে কইছে যাত্রী কলম যে ভাই আমার তো গ্যাস নাই, আমি গ্যাস নিতে হবে। এদিকে দীর্ঘ 4 ঘন্টা ফিলিং স্টেশন বন্ধ রাখায় আর্থিক ক্ষতি হবে বলে দাবি মালিক পক্ষের, তাই যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। মুনাফার রেশিওটা কমে যাচ্ছে। সেকেন্ড টাইম হচ্ছে আমাদের বসে থেকে স্টাফদের বেতন দেওয়া লাগতেছে প্রায় 6 ঘন্টার মতো। স্টাফরা তো আমাদের স্টাফকে তো আমি যে কোনো সময় তাদেরকে বের করে দিতে পারবো না। সরকার নির্দেশ মান্য করে আমরা বন্ধ রাখতেছি। তো আমাদের যে চাপ থাকার কথা, যে বন্ধ যে পরবর্তীতে ছিল, আগে যেরকম আমরা চাপ ছিল, ওই ধরনের আমরা কোনো চাপ দেখছি না। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। এটা আমাদের মনিটরিং করে, সাধারণত আমাদের মনিটরিং করে ভিজিলেন্স, তো ভিজিলেন্স মনিটরিং করবে এটা। ডিসেম্বরের মধ্যেই গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছে সরকারি সংস্থা পেট্রোবাংলা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিজস্ব লোকবল দিয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমার ব্যবস্থা করেছে সংস্থাটি। পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এ মাসেই। কর্মকর্তারা জানান, কম আয়ের করদাতারা অনলাইনে মাত্র 3 মিনিটেই রিটার্ন জমা দিতে পারবেন। থাকবে না কোনো ডকুমেন্ট স্ক্যান বা আপলোডের ঝামেলাও। আয় বিপরীতে কর নির্ধারণ হবে স্বয়ংক্রিয়ভাবে। আয়কর রিটার্ন জমায় ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা আনতে 2011 সালে প্রকল্প নেয় এনবিআর। এর আওতায় 2017 সাল থেকে পরীক্ষামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা নেওয়া শুরু হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কাজ শেষ না করেই চলে যায় ভিয়েতনামের ঠিকাদার প্রতিষ্ঠান। ফলে অকার্যকর হয়ে যায় এই ব্যবস্থা। কঠোর সমালোচনার মুখে পড়ে এনবিআর। এরপর নিজেদের লোকবল দিয়েই অনলাইন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়। কর্মকর্তারা জানান, সফটওয়্যার তৈরি হয়েছে, 2 ধাপে এটা চালু হচ্ছে। যাদের করযোগ্য আয় নেই কিন্তু টিআইএন আছে এবং যারা ন্যূনতম কর দেন তারা শিগগিরই অনলাইনে রিটার্ন দিতে পারবেন। আর যাদের উচ্ছে বা অগ্রিম কর আছে তারা অক্টোবর থেকে অনলাইন সুবিধা পাবেন। এছাড়া করের টাকাও অনলাইনে জমা নেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। এরই মধ্যে সরকারি ব্যাংকগুলোকে যুক্ত করা হয়েছে। অনলাইনে হলে বাসায় বসে থেকে করদাতারা তাদের রিটার্নটা সাবমিট করতে পারবেন। আরেকটা বড় সুবিধা হবে, অনেক সময় চাকরির স্থল পরিবর্তনের কারণে করদাতারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হন, তখন আবার কোন জায়গায় রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য এটা একটা ঝামেলাপূর্ণ হয়ে যায়। এই ক্ষেত্রে যদি অনলাইন হয়ে যায় তাহলে উনিও কিন্তু যে কোনো জায়গায় বসে থেকে রিটার্নটা সাবমিট করতে পারছেন। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে ইউজার নেম ও আইডি নিতে হবে। এরপর সেই ইউজার নেম ও আইডি দিয়ে লগ ইন করে রিটার্ন সম্পন্ন করে জমা দিতে হবে। একজন করদাতার থাকবে একটি মাত্র আইডি। এতে বিপাকে পড়বেন কর আইনজীবীরা, কারণ এক আইডি দিয়ে একাধিক রিটার্ন জমা দেওয়া যাবে না। আমাদের যদি প্রত্যেকটা আইনজীবীর রিটার্ন 200 ফাইল আমরা করি, ট্যাক্সের ফাইল অ্যাভারেজে, সেক্ষেত্রে এদের প্রত্যেকের রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটা এজেন্ট কোড দেওয়া উচিত, যার মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিতে পারি। আইনের দ্বারা যে অধিকার প্রতিষ্ঠিত, আমাদের যে সেবাদানের অধিকার আমরা পেয়েছি, সেইটা এনবিআর কোনোভাবেই রহিত করতে পারে না। নতুন এই সিস্টেমে কোনো ডকুমেন্ট আপলোডের ব্যবস্থা থাকবে না। সম্পদ, ব্যাংক বা অন্য দলিলপত্রে শুধু ডিজিটাল নম্বর সংযুক্ত করতে হবে। প্রয়োজনে এনবিআর কর্মকর্তারা ওই নম্বর সংশ্লিষ্ট সংস্থা থেকে যাচাই করবেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং প্রত্যাশার প্রতিনিধিত্বকারী 100 সাংস্কৃতিক পণ্য এবং শিল্পকর্ম নিয়ে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী। রোববার জাতিসংঘ ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন করা হয় এই আয়োজনের। রোহিঙ্গা কারিগরদের হাতে তৈরি গোষ্ঠীটির সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। করোনায় ক্লাস বন্ধের সময় যশোরের খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অন্তত 12 কিশোরীর বিয়ে হয়েছে। তাদের কেউ কেউ জন্ম দিয়েছেন সন্তানও। আরও 30 কিশোরী অনুপস্থিত থাকায় বিয়ের সংখ্যা স্কুল কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে জেলায় বাল্যবিয়ে বন্ধে তৎপরতা বাড়িয়েছে শিক্ষা অধিদপ্তর। বাঘারপাড়া উপজেলার খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়তেন ইয়াসমিন খাতুন। করোনা স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায় তার পড়াশোনাও। এখন বিয়ে করে পুরোদস্তুর গৃহিণী।
জন্ম হয়েছে সন্তানেরও। পড়াশোনার ইচ্ছা থাকলেও এখন সংসার সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে ইয়াসমিনকে। করোনার কারণে স্কুল বন্ধ হয়েছে, বন্ধের পর বন্ধ হয়েছে বলে মা বাবা ভালো পাত্র দিকে বিয়ে দিতেছে। করোনার বন্ধে মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 12 ছাত্রীর বিয়ে হয়েছে বলে জানা গেছে। অনুপস্থিত আরও 30 জন, তাদেরও বিয়ের আশঙ্কা করা হচ্ছে। আমরা যখন এই স্কুলে আসি তখন আমরা 30 জন শিক্ষার্থী ছিলাম, তার ভিতরে এখন 20 জনের বিয়ে হয়ে গেছে আর এখন আমরা 10 জন শিক্ষার্থী আছি। পড়াশোনা স্কুলে একসঙ্গে আসতাম, সেটাও এখন হয় না, তা অনেকেরই বিয়ে হয়ে গেছে। এই করোনাকালীন যে ছুটি গেছে এর জন্য আমার স্কুলে বিরাট একটা প্রভাব পড়েছে, ছাত্রীদের বিয়ে হয়ে গেছে। আমাদের বালিকা বিদ্যালয় হিসেবে আমাদের যে মেয়ে স্টুডেন্ট কমে যাচ্ছে, এর জন্য স্কুলের উপর একটা প্রভাব পড়বে। অর্থনৈতিক দুরবস্থা সহ বিভিন্ন সমস্যায় কিশোরীদের বিয়ের কথা জানাচ্ছেন অভিভাবকেরা। মোবাইল কেন, মোবাইলে লেখাপড়া করতেছে, লেখাপড়া শিখবে, পরীক্ষা দেবে, কি দিয়ে পরীক্ষা দেবে মোবাইল না হলে? নানি বলতো এখন গরিব মানুষ, স্কুল বন্ধ হয়ে গেল, তাই বিয়ে দিলাম। তবে বাল্যবিয়ে ঠেকাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। আমরা সবাই প্রস্তুত রয়েছি, জাগ্রত রয়েছি, এবং যাতে করে আর কোনো মেয়ে বাল্যবিবাহের শিকার না হয়, বাল্যবিবাহ না হয় এটা, এবং আমরা অভিভাবকদেরও কাউন্সেলিং করছি। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগে প্রশাসনের তৎপর হওয়ার প্রয়োজন দেখছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গুদামে স্থান সংকুলা না হওয়ায় বরিশালের জাহাজ থেকে ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে। এর ফলে 5 জেলার 300 ডিলারকে কয়েক দফায় সংগ্রহ করতে হচ্ছে সার। ভোগান্তির পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। এদিকে মাঠ পর্যায়ে তদারকি না থাকায় ডিলাররা নির্ধারিত স্থানে সার বিক্রি করছেন না, বিপাকে পড়ছেন কৃষকরা। বরিশাল বিভাগের 5 জেলার ইউরিয়া সার বিতরণ হয় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বাফার গুদাম থেকে। মৌসুমে সারের চাহিদা প্রায় 14,000 টন হলেও গুদামের ধারণ ক্ষমতা মাত্র 3,000 টন। এর জেরে বর্তমানে জাহাজ থেকে সরাসরি সরবরাহ হচ্ছে সার। ডিলাররা বলছেন জাহাজ থেকে প্রতিবার মাত্র 1 সপ্তাহের চাহিদা সার নিতে পারেন তারা। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। আমরা যে মাল পাই যদি আমরা একবারে দিয়ে দেয় তাহলে আমরা 100 চলে যেতে পারি। মালের ক্রাইসিস কেন দিতে পারে না, এর জন্য ভাগ করে দেয় 200 বস্তা করে দিয়ে, তারপর আমাকে আবার অনে যাইও আবার ঘাটে ঘাটে করে 200 বস্তা করে নামান লাগে, পার্টি আমাকে খরচা বৃদ্ধি হয়ে যায়। বাফা কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি সামাল দিতেই সরাসরি জাহাজ থেকে সার দিচ্ছেন তারা। নতুন গুদাম নির্মাণ হলে এই সমস্যা থাকবে না। আমাদের গুদাম কনস্ট্রাকশন কাজ চলতেছে, কমপ্লিট হওয়ার পথে। এটা হয়ে গেলে আমাদের টিজি গুদামের উপর নির্ভরশীল হতে হবে না, আমরা বরিশালেই আমাদের নিজস্ব গুদামে সার সংরক্ষণ করে সমাধান করতে পারবো। এদিকে কৃষকদের অভিযোগ অনেক ডিলার নির্ধারিত কেন্দ্রে সার বিক্রি করছেন না। তবে ডিলারদের দাবি মাঠ পর্যায়ে বিক্রি কম হওয়ায় বাজারেই সার বিক্রি করছেন তারা। আমার 3 জন সাব ডিলারে তারা নিয়ে নিছে, এখন আমার যে বাকি উদ্বৃত্ত যে অংশটুকু আছে ততটুকু আমি কি করব? এটা তো যেহেতু আমার একটা সেলস সেন্টার, এই জন্য বাকিটুকু আমি এখানে এসে এখানে বিক্রি করি। বরিশালে চলতি মৌসুমে 71,000 হেক্টর জমি আমন চাষের আওতায় আনা হয়েছে। ভালো ফলন নিশ্চিতে ইউরিয়া সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলছে জেলা প্রশাসন। এই টাইমটায় আমাদের কিন্তু কৃষকের ইউরিয়ার চাহিদাটা বেশি, এবং এই মুহূর্তে আমরা সমস্ত ডিলারদেরকে আমরা নিশ্চিত করেছি কৃষক যাতে যথাসময়ে এই চাহিদার সময় যাতে সে সার পেতে পারে। কৃষক কতটা পাচ্ছে বা পাচ্ছে না, কারা এই অন্যায়ের সাথে জড়িত রয়েছে অথবা কোনো অন্যায় হচ্ছে কিনা, এটি আমরা আমাদের জেলা সার বীজ মনিটরিং কমিটিতে আমরা আলোচনা করব, এবং আইনগত ব্যবস্থা যদি নেওয়ার প্রয়োজন অবশ্যই আমরা নেব। মাঠ পর্যায়ে ইউরিয়া সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে কৃষি বিভাগে তদারকি চান কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পর্যটকদের নতুন আকর্ষণ দীঘি নালার তৈছামা ঝর্ণা। পাহাড় থেকে নেমে আসে 2টি ঝর্ণা মিলেছে এখানে। দুর্গম এই ঝর্ণায় পৌঁছানোর অভিজ্ঞতাও অনন্য হয়ে ধরা দেয় রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে। দীঘি নালার মেরুং ইউনিয়নের বিষ্ণুকাবাড়ি পাড়ায় তৈছামা ঝর্ণা। লোকালয় থেকে হেঁটে তৈছামা ঝর্ণায় পৌঁছাতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তবে দুর্গমতার জন্য দীর্ঘদিন এই ঝর্ণা ছিল লোকচক্ষুর আড়ালে। উঁচু পাহাড় আর ঘন বনের কারণে ঠিকমতো সূর্যের আলো পৌঁছায় না এখানে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি পার হতে হয় এখানে পৌঁছাতে। তবে এত সবকিছু পেরিয়ে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালে অপূর্ব এ ঝর্ণা দূর করে দেয় পথের ক্লান্তি। রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে তাই ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই তৈছামা ঝর্ণা। পথ পেরিয়ে ঝর্ণায় আসলাম, একই সাথে 2টা ঝর্ণা দেখে খুব
ভালো লাগতেছে, খুব রোমাঞ্চকর পরিবেশ। গিরি পথ পাহাড় পেরিয়ে ঝর্ণাতে এসেছি। সবচেয়ে সুন্দর বিষয় হলো দুইটা ঝর্ণা একসাথে মিলিত হয়েছে। পাহাড়ি এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও গাইড সুবিধা দিতে স্থানীয়রা পাশে দাঁড়াচ্ছেন পর্যটকদের। গাইড দেওয়ার জন্য এখানে লোক আছে এবং এখানে আসলে খুবই খুশি হবে এই ঝর্ণাটা দেখলে। তৈছামা ঝর্ণা সহ জেলার পর্যটক প্রিয় বিভিন্ন স্থানে দর্শনার্থীদের উপস্থিতি বাড়াতে অবকাঠামো উন্নয়ন সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। প্রাকৃতিক পরিবেশকে অক্ষুণ্ণত রেখে এখানকার জীববৈচিত্র্য, মানুষের জীবনযাত্রা অক্ষুণ্ণ রেখে এই টুরিস্ট স্পট ডেভেলপ করার বিষয়ে গুরুত্ব দিই। এই উপজেলায় আরও রয়েছে তৈতুছড়া ঝর্ণা, তুয়ারি মাইরাং ঝর্ণা, বাদুর গুহা সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের জালালাবাদে সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। রোববার সংগঠনটির বার্তা সংস্থা আমাক এই দায় স্বীকার করে সংগঠনটি। এদিকে শনিবারের সিরিজ বোমা হামলার পর রোববার আবারও জালালাবাদে বোমা হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি। প্রত্যক্ষদর্শীরা জানায় তালেবান নিয়ন্ত্রিত একটি সীমান্ত পুলিশের গাড়িকে লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় 2 জন বেসামরিক নাগরিক, 1 জন শিশুসহ 5 জন নিহত হয়েছেন। তবে তালেবানের কয়জন সদস্য নিহত হয়েছে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণের আগে থেকেই আইএসের সাথে বিরোধ তালেবানের। আফগানিস্তানের কাবুল পৌরসভায় নারী কর্মচারীদের কাজে না আসার নির্দেশ দিয়েছে তালেবান। কাবুলের অন্তর্বর্তী মেয়র হামদুল্লাহ নমুনি রোববার এই ঘোষণা দেন। জানান, কোনো পদে পুরুষ কর্মী পাওয়া না গেলে শুধু ওই পদে নারীকে বহাল রাখা হবে। বার্তা সংস্থা এপি বলছে, নারীদের উপর তালেবানদের বিধিনিষেধ জারির ধারাবাহিকতায় রোববার আসে এই ঘোষণা। মেয়র জানান, কাবুলের পৌরসভার সব বিভাগ মিলে পদ প্রায় 3000, যার 1/3 নারী কর্মী। নামুনি জানান, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত নারী কর্মীদের ঘরে থাকতে বলা হয়েছে। এরপরই জনজীবন সহ চাকরিতে অংশগ্রহণের দাবিতে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন কয়েকশো নারী। তবে তা স্থায়িত্ব হয় মাত্র 10 মিনিট। অকাশ চুক্তি নিয়ে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভস লেদ্রিয়ান জানান, তারা ফ্রান্সের সঙ্গে বিশ্বাসভঙ্গ ও অপমানজনক আচরণ করেছে। পরে জাতীয় স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানান, ফ্রান্সের সঙ্গে করা চুক্তিতে কৌশলগত স্বার্থ অর্জিত না হওয়ায় উদ্বেগ বাড়ছিল। অকাশ নামে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া প্রযুক্তি সরবরাহের বিপরীতে পরমাণু সমৃদ্ধ সাবমেরিন আমদানি করবে। এতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের স্বাক্ষরিত বহু বিলিয়ন ডলারের চুক্তিকে ব্যর্থ করে দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় ফ্রান্স। চীনের দক্ষিণ পশ্চিম প্রদেশে গুইঝোতে নদীতে জাহাজডুবির ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে 5 জন। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জাহাজডুবির ঘটনা নিশ্চিত করেছে। গুইঝোর কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় জাহাজটি ছাড়ার পর প্রবল বাতাসের কারণে জাহাজটি উল্টে যায়। এছাড়া দুর্ঘটনার সময় জাহাজটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সিসিটিভি রিপোর্টে জানানো হয়, সর্বোচ্চ 40 জন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজটিতে অন্তত 46 জন যাত্রী ছিল। উদ্ধারকর্মী জানান, ভারী বর্ষণ ও নিম্নচাপের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। তবে উদ্ধার কাজ এখনও চলছে ও দুর্ঘটনা তদন্তের কাজ শুরু হয়েছে। বিশ্বে একদিনে করোনায় 5700 মানুষের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 3.5 লাখ। জানিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 47,04,000 ছাড়ালো। মোট আক্রান্ত 22,92,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি রাশিয়ায় 800 মানুষের প্রাণহানি হয়েছে। আর 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে করোনায় 311 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 32,000। সংক্রমণ কমায় নিষেধাজ্ঞা শিথিল হয়েছে বেলজিয়ামে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রোববার 13 জন মারা গেছেন। নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 1083 জনের দেহে। এদিকে করোনায় আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সিডনিবাসী। বাংলাদেশ সহ 6 দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সোমবার থেকে এসব দেশের নাগরিকেরা জাপানে প্রবেশ করতে পারবেন। সম্প্রতি এই ঘোষণা দেয় জাপান সরকার। অন্য 5 দেশ হলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ভ্রমণকারীদের জন্য থাকছে কিছু শর্ত। জাপানে পৌঁছানোর পর করোনা পরীক্ষা ও সরকার নির্ধারিত স্থানে 3 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। পরে আবারও করোনা পরীক্ষা করে ফল নেগেটিভ এলে নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে হবে।
কোয়ারেন্টিনে 14 দিন ভ্রমণকারীদের গণপরিবহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ডেল্টা ধরনের কারণে জুনের 6 দেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করে জাপান। লিগ ওয়ানের শেষ মুহূর্তের চমকে জয় পেয়েছে পিএসজি, ঘরের মাঠে লিওকে হারিয়েছে 2-1 গোলে। আর লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-1 ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে কয়েকবার সুযোগ তৈরি করেও গোল দিতে ব্যর্থ হয় পিএসজি। উল্টো বিরতি থেকে ফিরে শুরুতেই হোঁচট খায় মেসি নেইমাররা। 54 মিনিটে পাকুয়েতার শটে এগিয়ে যায় লিও। 10 মিনিট পর নেইমারের স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিকেরা। যোগ করা সময়ে এমবাপের ক্রস থেকে জয় নিশ্চিত করেন ইকার্দি। এদিকে লা লিগায় শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, যদিও দ্বিতীয়ার্ধে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তবে 86 মিনিটে বল জালে পাঠান ভিনিসিয়াস। এরপর তার ক্রসেই বেনজেমার দারুণ হেডে 3 পয়েন্ট পায় অ্যানচেলোত্তির দল। অন্যদিকে সেরিয়ায় এসি মিলানের সাথে 1-1 গোলে ড্র করেছে তুরিনের দল ইউভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে কষ্টে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলের জয় রোনালদোদের। চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের কাছে হারের চাপে ছিল ম্যানইউ। ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের আধা ঘন্টার মাথায় গোল হজম করে রেড ডেভিলস। তবে 5 মিনিট বাদেই সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। ইপিএল এর 2 ম্যাচে এটি CR7-এর তৃতীয় গোল। শেষ থেকে লিঙ্গার্ডের গোল স্বস্তি দেয় সফরকারীদের। অন্যদিকে ইনজুরি টাইমে পেনাল্টি মিসে আক্ষেপ বাড়ে হ্যামারদের। এই জয়ে টেবিলে 2-এ উঠে এসেছে সুলচেয়ারের দল। হতে পারত বিশ্বকাপের প্রস্তুতি, তবে নেপালের ইপিএলেই এখন চোখ রেখে চোট কাটিয়ে মিরপুরে অনুশীলন করছেন তামিম ইকবাল। বাইরে থেকেই সতীর্থদের বিশ্বকাপ প্রস্তুতি আর মিশন নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন তামিম। টুর্নামেন্টে ভালো শুরুর তাগিদ ওয়ানডে অধিনায়কের। প্রথম রাউন্ডে ওমান স্কটল্যান্ডকে নিয়েও সতর্ক থাকার পরামর্শ তার। চোটের সাথে লড়াই সবে শেষ হয়েছে, আবারও মাঠে ফিরেছেন তামিম ইকবাল। লম্বা বিরতির পর ব্যাট হাতে সুখ খুঁজে নিয়েছেন মিরপুর হোম অফ ক্রিকেটে। সেন্টার উইকেটে ব্যাটিংয়ে তাকে বেশ স্বাচ্ছন্দ্যেই দেখা গেছে। বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে তামিমের চোখ এখন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। 2007 থেকে শুরু এই প্রথম আইসিসির কোনো ইভেন্টে তামিম ছাড়া খেলবে বাংলাদেশ। বাইরে থেকেও সতীর্থদের প্রস্তুতি পর্ব দেখছেন। গত 3 সিরিজের পারফরম্যান্সে ওমান আমিরাতে ভালো কিছুর আশা সাকিব রিয়াদদের নিয়ে। আমার মনে হয় প্রস্তুতি যথেষ্ট হয়েছে। স্পোর্টিং উইকেটে খেলতে পারলে ভালো হতো। তারপরও ম্যাচ জেতা অবশ্যই দারুণ। তবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে কন্ডিশন যদি সেখানকার মতো হতো, সেটা প্রস্তুতির জন্য আরো ভালো হতো। ওমান পর্ব শেষে আমিরাতে সুপার 12-এর লড়াই, যেখানে আইপিএল হবে জমজমাট। টানা খেলার ধকলে উইকেটে বদলের সম্ভাবনা জোরালো। সব মিলিয়ে বিশ্বকাপের চ্যালেঞ্জ যে কঠিন হতে যাচ্ছে সেটা মনে করিয়ে দিলেন তামিম। ভালো শুরু চান টিম টাইগার্সের কাছে। ওমান স্কটল্যান্ড ট্রিকি হতে পারে। আমিরাতে আইপিএল হচ্ছে, কন্ডিশনে তাই পরিবর্তন আসবে। উইকেটের টার্নও থাকবে মনে হয়। সেটা হলে বাংলাদেশের জন্য ভালো। তবে উইকেট ভালো হলে চ্যালেঞ্জ অনেক বেশি হবে। ছেলেরা আত্মবিশ্বাসী, আমাদের ভালো শুরু করতে হবে। বাংলাদেশের ইতিহাস বলে, ভালো শুরু করতে পারলে বাকি সময়ে দল ভালোই করে। নেপালের লিগ শুরু আগামী শনিবার। তামিম ঢাকা ছাড়বেন বৃহস্পতিবার। ওই টুর্নামেন্ট থেকে ফিরে জাতীয় লিগ খেলেই প্রস্তুত হবেন নভেম্বরের পাকিস্তান সিরিজের জন্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20তে কিপিং ছেড়েছেন নিউজিল্যান্ড সিরিজে রান খরা মুশফিকের অস্বস্তি আরও বাড়িয়েছে। সব ভুলে বিশ্বকাপের আগে মানসিকভাবে চাঙ্গা থাকতে চান মুশি। সর্বোচ্চ প্রস্তুত হয়েই যেতে চান ওমানে। এরই মধ্যে ব্যক্তি উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। রোববার মিরপুরে প্রায় ঘন্টা দেড়েক ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। অন্যরা যখন ছুটিতে, মুশফিক হোম অফ ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনে সিরিয়াস। সকাল সকাল শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন প্রায় 1.5 ঘন্টা। ডিফেন্স অ্যাটাকিং স্ট্রোকের সাথে ইম্প্রোভাইজেশনে মনোযোগ বাড়িয়েছেন। ফর্ম যেমনই হোক, পরিশ্রম একাগ্রতায় মুশফিক সবার উপরে। বিশ্বকাপ মিশনের আগে কিছুটা ব্যাকফুটে মিস্টার ডিপেন্ডেবল। সবশেষ নিউজিল্যান্ড সিরিজ মোটেও ভালো কাটেনি। 5 ম্যাচে 39 রান, দুটিতে আবার শূন্যতে ফিরেছেন। ফরম্যাট যখন টি-20, ম্যাচ উইনিং পারফরম্যান্সও হাতে গোনা। তারপরেও মুশফিকের উপস্থিতি মিডল অর্ডারের শক্তি বাড়িয়ে দেয়, সাহসী করে তোলে বাকিদের। পরিসংখ্যান অবশ্য অস্বস্তির মুশফিকের জন্য, চিন্তার কারণও বটে।
সবশেষ 20 ম্যাচে 13 গড়ে মাত্র 221 রান, স্ট্রাইক রেট 96। স্বল্প বিরতিতে মানসিকভাবে চাঙ্গা থাকতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। স্ত্রী সন্তানের সাথে দারুণ মুহূর্তগুলো সামনের চ্যালেঞ্জে সাহসী করবে। রানখরা কাটাতে এ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এরই মধ্যে। চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে ওয়ানডে খেলে ছন্দে ফেরার প্রত্যয় মুশির। আর প্রত্যাশা পূরণ হলে আদতে লাভবান হবে জাতীয় দল, কারণ তিনি তো মিডল অর্ডারের নিউক্লিয়াস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরের মাঠে সফল সিরিজ শেষে আইপিএলের বাকি অংশ খেলতে আবুধাবিতে সাকিব আল হাসান। কোয়ারেন্টিন পর্ব শেষে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে স্বাগত জানিয়েছে। আজ কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সাকিবের কলকাতা। সুযোগের অপেক্ষায় টাইগার তারকা। একদিন বাদেই আমাদের প্রথম ম্যাচ, সেভাবেই প্রস্তুতি সারছি। সবাই ইতিমধ্যে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। সবাই আমাদের সমর্থন করলে আশা করি আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআর নিজের ভালো অবস্থান ধরে রাখতে পারবে। আরব আমিরাতে শুরু হয়েছে আইপিএলের বাকি অংশ। দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে 20 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। 156 রানের টার্গেটে 136 করেছে মুম্বাই। বোল্ট মিলনের তাণ্ডবে ভুগেছে চেন্নাই। শূন্যতে ফেরেন ডু প্লেসি ও মঈন আলী। রাইডুর আঘাতে বিপদ বাড়ে কিংসের। মাঝে ধোনি ও রাইন আউট 1 অঙ্কে। সেখান থেকে দলের সংগ্রহ 150 পার হয়েছে। ঋতুরাজ গাইকোয়াদের দুর্দান্ত ইনিংসে জাদেজা আর ব্রাভো তাকে সঙ্গ দিয়েছেন। 58 বলে 88 রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। জবাবে বেশিক্ষণ টিকতে পারেনি মুম্বাইয়ের 2 ওপেনার ডি কক এবং আনমোল প্রীত। সূর্যকুমার এবং ঈশান কিষানও দ্রুত সাজঘরে ফেরেন। অধিনায়ক পোলার্ড 15 আর ক্রুনাল 4 রান করে আউট হলে মুম্বাইয়ের আশা শেষ হয়ে যায়। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।